গুলিবিদ্ধ ওসমান হাদি লাইফ সাপোর্টে শনাক্ত একজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে সহযোগিতা কামনা ডিএমপির, গ্রামের বাড়িতেও চুরি। তার অবস্থা খুবই গুরুতর। 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা। যদি আগামীতে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে বৈঠক, ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক, ইনকিলাব মঞ্চ ও বিএনপির বিক্ষোভ। হত্যা চেষ্টা জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকড়ে ধরি, তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওসমান হাদির ওপর হামলা ভোট বানচালের মাস্টার প্ল্যানের অংশ কিনা প্রশ্ন বিএনপির, একটি দলের বিরুদ্ধে মব তৈরি ও বিএনপিকে নিয়ে কথা ছড়ানোর অভিযোগ। তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন 25 ডিসেম্বর, অংশ নেবেন জাতীয় নির্বাচনে, জানালেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক উত্তরণে বাধা কেটে যাওয়ার আশা। সমুদ্র পরিবহন বাণিজ্যে হিস্সা বাড়াতে চায় বাংলাদেশ, 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা, প্রথমবার যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। মেসি ঝড়ে কাঁপছে ভারত, কলকাতায় নজিরবিহীন অব্যবস্থাপনা, যুব ভারতী স্টেডিয়ামে সমর্থকদের বিক্ষোভ, আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে বলিউড কিং শাহরুখের সাক্ষাৎ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে হামলায় অংশ নেওয়া একজনের ছবি প্রকাশ করে তাকে গ্রেফতারে সবার কাছে সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদিকে এই ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একজন শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছুটে বেরিয়েছেন অলিগলি। তবে গুলিবিদ্ধ হয়ে হাদি এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায়। শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এখানেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। শনিবার সকালে তাকে দেখতে হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নির্বাচন বানচালে 50 প্রার্থীকে পতিত আওয়ামী লীগ টার্গেট করেছে বলে দাবি করেন তিনি। ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি জানান স্বরাষ্ট্র উপদেষ্টার। ওসমান হাদিকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। ওসমান হাদির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবারের সদস্যরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির সঙ্গে সভা শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। লাইসেন্স তাদের আমরা দিব, এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলো আমরা তাদের ফেরত দিব। আর সবচেয়ে বেশি হলো আপনারা ওসমান হাদির জন্য ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আর আপনারা সবাই, আমি আবার বলবো, আপনারা ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন। খাস দিলে আপনারা দোয়া করবেন। আপনারা যদি আমরা সবাই দোয়া করলে আল্লাহ ওসমান হাদি সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনবে।
আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। এটা তো আমরা অলরেডি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে পত্রিকার রিপোর্ট এবং সিসি ফুটেজে আসলো, দেখা যায় যে টার্গেটেড কিলিং এবং প্রশিক্ষিত। দেখা যায় যে এই বছরের শুরুতে বসুন্ধরায় সেনাবাহিনীর 2 জন কর্মকর্তার তত্ত্বাবধানে আওয়ামী লীগের সারা দেশের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষিতদের অর্ধশত ধরা হয়েছিল, ডিবি ধরছিল। এর পরবর্তীতে জামিন হয়ে গেছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত 3000 যে প্রশিক্ষিত ক্যাডার, এদের গ্রেপ্তারের কোনো পরিকল্পনা বা এদেরকে কেন ইগনোর করা হলো? না, ইগনোর করা হয় নাই। আপনারা বলেন আমরা তো গ্রেপ্তার করেছি, বাট জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতে। আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি, আবার তাদের আইনি আওতায় নিয়ে আসা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ, বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন। এই হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টার অংশ বলছেন নেতারা। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। অংশ নেন সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। হাদির এমন পরিণতি রাজনীতিতে সামগ্রিক ব্যর্থতা বলে মনে করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া জুলাই আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মাঠে ওসমান হাদির কৃতিত্ব তুলে ধরেন বক্তারা। ওসমান হাদির জন্য যে আমাদের অস্ত্র ধরে, এটা অস্ত্র না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক চারখার করে জ্বালায় দিব। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ শুধুমাত্র এই একটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। এই রাজাকারদেরকে ধরে ধরে ব্রাশমার দেওয়া লাগবে। যে কিনা খুনি হাসিনাকে নির্বাচন ছাড়া আরো 5 বছর দেখতে চেয়েছে। এই কুলাঙ্গারকে ধরতে চেয়েছি, আমরা ধরে আইন হয়ে তুলতে চেয়েছি। আপনারা দেখেছেন এই ঘটনার পরেও সুশীল সমাজ এদিকে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন শেখ হাসিনার নির্দেশে হাদির উপর হামলা হয়েছে। পটুয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী মন্তব্য করেন নির্বাচন বানচালের অংশ হিসেবে এই হামলা। এই ঘটনার যিনি আসামি, তাকে গ্রেপ্তার করে শেখ হাসিনাকে এই ঘটনার নির্দেশদাতা হিসাবে আসামি করে তার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। নয়াপল্টনে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। 90-91 সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। ষড়যন্ত্রবিহীন এই দল কখনো চলতে পারে না। ভাই, একজন লোক যেই হোক, আমরা মুসলমান, আমরা কোন সময় কোন আহত কিংবা অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না, আমরা করতে চাই না, আমরা করি না। কিন্তু যারা নাকি মুসলমান লেবাসধারী, তারা একটি ছেলের মৃত্যু কামনা করতে বারবার ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে। ওখানে যে একটা ছেলে ছিল, তারা কারা? পরবর্তীতে প্রায় 100 থেকে 150 মানুষকে ওখানে তারা একটা মত তন্ত্রে কায়েম করার চেষ্টা করেছিল। যাই হোক, আমি ওখান থেকে চলে আসি। ওরা ভেবেছিল ওদের ধমক ধমক দেখলে পরে বোধ হয় আমরা দেশ ঘুরিয়ে পালিয়ে যাব। প্রিয় ভাইরা, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল। কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি জীবনে অনেক নির্বাচন করেছি, অনেক অনেক, একটা দিল না। আমার জীবন নির্বাচনে বহু প্রার্থী ছিল। আমি যখন ৭৭ সালে কমিশন নির্বাচন করি, তখন ছিল 11 জন প্রার্থী।
91 সালে নির্বাচন করি, জামাত ইসলামের আব্বাস আলী খান, মুজাফফর হোসেন পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি। আমি যদি চাইতো তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে হাত প্রসারিত করতাম, কিন্তু সেটা তো চাই নাই। যাই হোক, হাদির উপরে আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ, এবং জীবনের কোন রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তি যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে, খোলা পানিতে মাছ করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, মিছিল পূর্বে সমাবেশে বক্তব্য লম্বা করতে চাই না। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই। আমি দীর্ঘায়ু আমার সুস্থতা কামনা করে আবারও যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। ভোট নির্বাচন জয়লাভ পরাজয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এটা আমার নির্ধারিত বিষয় নয়। আমার কাজটার কথা আমি করব, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। একইভাবে যেটা সবাই বিশ্বাস, আমিও বিশ্বাস করি। তাই হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়, ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন জনপুরুষ করিনি। হাদির বয়সে আমরা রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে স্বামী লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। আসল এই সময় মুক্তিযুদ্ধের সময় 71 সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে 2025 সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক ঐক্য ধরে রাখতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এই ঘটনা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা। জানান, পতিত শক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। এদিকে পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকের মধ্যে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান তিনি। চলমান পরিস্থিতি ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে শনিবার বেলা 11টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এ সময় জাতীয় নির্বাচন সফল ও নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর সহায়তা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরীফ ওসমান হাদির ওপর। এদের প্রতিহত করতে আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ হওয়ার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকড়ে ধরি, তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ, রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো। কমপক্ষে আমরা এই প্রিকশনারি মেজার্স হিসাবে আগের থেকে আমরা সজাগ হতে পারবো, তাহলে পরেই হবে। তবে এই জাতীয় ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ্যাসিবাদ মনে করে বাংলাদেশের নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা। পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে এমন আরো ঘটার শঙ্কা তার। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদির
যারা হত্যা চেষ্টা জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি। পতিত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়, নির্বাচন আমরা করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয়, কিন্তু আমরা তো সেটা হতে দেব না। 2-1 দিনের মধ্যেই ইনকিলাব মঞ্চের আয়োজনে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ গঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলেও জানান নেতারা। তাদের সংগঠনকে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদি যখন লাইফ সাপোর্টে, তখন তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরি হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় গতকাল বাড়িতে কেউ ছিলেন না। চোর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে, তবে কি পরিমাণ মালামাল বা টাকা পয়সা নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসমান হাদির ওপর হামলার ঘটনা ভোট বানচালের মাস্টার প্ল্যানের অংশ কিনা এমন প্রশ্ন তুলেছে বিএনপি। একটি দলের বিরুদ্ধে মব তৈরি ও বিএনপিকে নিয়ে কথা ছড়ানোর অভিযোগ নেতাদের। বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীলতার পরিবর্তে গায়ের জোরের রাজনীতির চর্চা করছে একটি গোষ্ঠী। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ, উদ্বেগ আর উৎকণ্ঠা দেশ জুড়ে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে উঠে আসে হাদি গুলিবিদ্ধ হওয়া পরবর্তী রাজনীতি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা মেডিকেলে মির্জা আব্বাসকে ঘিরে যে কর্মকাণ্ড হয়েছে তা নতুন বাংলাদেশের স্বপ্নের পরিপন্থী। 5ই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি। এ সময় ষড়যন্ত্রকারীরা দেশের গণতন্ত্র ধ্বংস করে দিতে চায় বলেও মন্তব্য করেন আমির খসরু। যারা ষড়যন্ত্রকারী তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। হাদির ওপর হামলার ঘটনায় ভোট বানচালের ষড়যন্ত্র দেখছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নানা সন্দেহ আসছে, নানা ঘটনা আসছে। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা সেটাকে কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন। ঘটনা ঘটার সাথে সাথে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছেন। কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা এটা আজকে সবাইকে ভাবিয়ে তুলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। আন্দোলনের মূর্ত প্রতীক যিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা আছে তা কেটে যাবে। তিনি অংশ নেবেন আগামী নির্বাচনে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা গুঞ্জন শঙ্কা কাটিয়ে এবার দেশে ফিরছেন দীর্ঘদিন নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের তফসিলের পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন এমন ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে তার দেশে ফেরার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। জানান, আগামী 25শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে
আমাদের মাঝে এসে পৌঁছবেন। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা তৈরি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে তা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সে প্রত্যাশা করেন দলটির মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই বিষয়টা আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর দেশে ফিরতে পারেননি তিনি। 17 বছর লন্ডনে নির্বাসনে থাকতে হয় বিএনপির এই শীর্ষ নেতাকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। 8.5 ঘন্টা পরও নেভেনি কেরানীগঞ্জের বহুতল ভবনে ঝুট গুদামের আগুন। কাজ করছে 20টি ইউনিট। দুর্বৃত্তের আগুনে পুড়ল লক্ষ্মীপুর নির্বাচন অফিস। গুলিবিদ্ধ ওসমান হাদি এভার কেয়ারে আছেন লাইফ সাপোর্টে। হাসপাতালের সামনে কথা বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা দেখেছেন যে এর আগে চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আসলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। এমনকি গত 29শে অগস্ট আল রাজি কমপ্লেক্সে সেখানেও চতুর্দিকে সিসি ক্যামেরা বেষ্টিত এলাকা, মিডিয়ার সামনে আমি আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছিলাম কতিপয় পুলিশ এবং কতিপয় সেনা সদস্য দ্বারা। লোক দেখানোর একটা তদন্ত কমিটি হয়েছিল 60টা 30 কর্মদিবসের টাইম দিয়ে। এখন পর্যন্ত এই তদন্ত কমিশন আলোর মুখ দেখে নাই। যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত, আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না। আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুমপাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেটা নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা, 111-এর মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো, যে শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল এবং জনগণের সেই গণপ্রতিরোধের মুখে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আমরা বারবার বলেছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন ধরনের, যখন আপনারা দেখেছেন স্বর্ণ ব্যবসায়ী এই বনশ্রীতে আপনার গুলি করে স্বর্ণ নিয়ে গেছে, ব্যাংক পাড়া থেকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে যারা ছিলেন তারা জামিনে বের হয়েছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে কথা বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাতে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
8.5 ঘন্টার চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ঢাকার কেরানীগঞ্জের বহুতল ভবনের আগুন। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাইম, প্রায় 8 ঘন্টার চেষ্টাও নিয়ন্ত্রণে আসেনি ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ সংলগ্ন জাবালে নূর মার্কেটের ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের প্রায় 20টি ইউনিট এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুন তো কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি, বরং যেই আগুন একটা সময় হচ্ছে মার্কেটের বেসমেন্টে ছিল, সেই আগুন এখন হচ্ছে উপরের ফ্লোরেও ছড়িয়ে পড়েছে, যে কারণে ফায়ার সার্ভিস কর্মীদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজ ভোর 5:30টায় এই বাবুবাজার ব্রিজ সংলগ্ন জাবালে নূর মার্কেটের ভবনের বেসমেন্টে এই আগুনের সূত্রপাত হয়। এরপরে এই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আরও 7 থেকে 8টি ভবনে। এই 7 থেকে 8টি ভবনে আগুন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ এই 7 থেকে 8টি ভবনের মালিক একজন হওয়ায় তিনি এই সবগুলো ভবনের মাত্র একটি বেসমেন্ট তৈরি করেছেন। এই একটি বেসমেন্টে প্রায় 70 থেকে 80টি জুটের গোডাউন রয়েছে। সেই গোডাউনগুলোই মূলত হচ্ছে আগুনে পুড়ে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণের এই ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। শুধুমাত্র ফায়ার সার্ভিস কর্মীরাই নয়, তাদের সঙ্গে সেনাবাহিনী, র্যাব, বিজেপি সদস্যরাও কাজ করছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবী কর্মীদেরকে আমরা কাজ করতে দেখেছি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই কিন্তু আশেপাশের ভবনগুলোর মানুষ সবাই রাস্তায় নেমে এসেছেন। তারা রাস্তায় নেমে হচ্ছে তাদের যে অসহায়ত্বের কথা বলছেন, যে কিভাবে এই ধরনের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। তারা প্রশ্ন তুলছেন যে 8 ঘন্টা চেষ্টা করে কেন আগুনটি নিয়ন্ত্রণে আনা গেল না। এছাড়াও ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বলেছেন। তারা বলছেন যে প্রত্যেকটি গোডাউনে প্রায় 70 থেকে 80 লাখ টাকার মালামাল রয়েছে। সেখান থেকে তারা ধারণা করছেন যে এই ভয়াবহ আগুনে এই মার্কেটের গোডাউনে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ সংলগ্ন জাবালে নূর মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে। দীর্ঘ 16 বছর পর নতুন দিনের স্বপ্ন দেখছেন ঢাকা 2 আসনের মানুষ। তাদের আকাঙ্ক্ষা একটাই, আগামী জনপ্রতিনিধি হবেন জনগণের বন্ধু, যিনি কেবল উন্নয়ন নয়, সমস্যার সমাধানও করবেন। কেরানীগঞ্জ ও সাভারের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মানুষ কি পেলেন আর অপ্রাপ্তি বা কি? আজকের আকাঙ্ক্ষা ঢাকা 2-এ সেই বাস্তবতা ও আকাঙ্ক্ষা নিয়ে থাকছে রায়তুল ইসলাম শুভ রিপোর্ট। সঙ্গে ছিলেন এসএল মামুন। কেরানীগঞ্জ এবং সাভারের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা সংসদীয় আসন 2। মোঘল আমল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এই আসনের জনপদ। এক পাশে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কাপড়ের হাট, অন্য পাশে ধারণ করে আছে আমিনবাজারের জীবন স্রোত। রাজধানী ঢাকা শহরের কোলঘেঁষে অবস্থিত ঢাকা সংসদীয় আসন 2। কেরানীগঞ্জ, সাভার, হযরতপুর, ভাকুরতা সহ মোট 10টি ইউনিয়ন ঘিরে গঠিত এই আসনটি। এই আসনে মানুষের কি সমস্যা, কি চাওয়া পাওয়া আছে, আর আগামীর জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের এই আসন ঘিরে কি স্বপ্ন রয়েছে তা শুনবো আজকে তাদের মুখ থেকেই। ঢাকা 2 আসনের মোট ভোটার সংখ্যা 4,19,215। 16 বছরের উন্নয়নের আলোকছটার নিচে চাপা পড়েছে নদী খালের মৃত্যু যন্ত্রণা, অপরিকল্পিত নগরায়ন ও বিশুদ্ধ পানির অভাব, জরাজীর্ণ রাস্তা আর বিদ্যুতের ভেলকিবাজি। এটাই যেন এখানকার নাগরিক জীবনের অলিখিত গল্প। গ্যাস আমরা পাই না, কিন্তু গ্যাসের বিল আমরা মাসে মাসে পরিশোধ করতে হয়। এখান দিয়ে আপনি একটা কোনো চলার মতো একটা রাস্তা করে দিয়েছে। এই অঞ্চলের মানুষ এখন কেবল উন্নয়ন শব্দে আশ্বস্ত নয়, এখানকার মানুষ স্বপ্ন দেখে একটি দূষণমুক্ত, যানজটহীন উপশহরের, যেখানে উন্নত স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা থাকবে সবার জন্য। রোডঘাট এগুলা ঠিক করতে হবে। ক্ষমতায় যেই আসুক তাদের কাছে একটাই অনুরোধ, যাতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টনে। প্রার্থীদের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ আর পথসভা নির্বাচন ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে। জনগণের কাছে জনপ্রতিনিধি মানে শুধু সেতু উদ্বোধন করা নয়, তাদের আকাঙ্ক্ষা একটাই, আগামীর জনপ্রতিনিধি হবেন জনবান্ধব, যিনি কেবল পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করে কেরানীগঞ্জকে পুনর্গঠন করা হবে।
যাতে করে এই দেশের জনস্বাস্থ্য হুমকির মুখে না পড়ে। বিএনপি ক্ষমতা আসবে, খালেদা জিয়া ক্ষমতা আসবে, তারেক রহমান ক্ষমতা আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকালে এই আসনের মানুষ স্বপ্ন দেখছে একদিন হয়তো এই বিস্রোত আবার প্রাণস্রোত হয়ে বইবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে 90 লাখ মুসলিম, বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান, ভারতীয় বংশোদ্ভূত। মানবাধিকার ও আন্তর্জাতিক আইনজীবী সংগঠনের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রস্তুত জাতি। রায়ের বাজার ও মিরপুর স্মৃতিসৌধে ধোয়া মোছা সম্পন্ন হয়েছে। সকালে রায়ের বাজার বধ্যভূমিতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, দিবসটি নির্বিঘ্নে পালনে সিসিটিভি স্থাপন, নিরাপত্তা জোরদার সহ নেওয়া হয়েছে সব ব্যবস্থা। রাত 12টার পর থেকেই জাতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে রাষ্ট্রকে মেধাশূন্য করতে ডিসেম্বর মাস জুড়ে পরিকল্পিতভাবে রাজাকার আলবদরদের সহায়তায় নৃশংসভাবে হত্যা করা হয় তাদের। প্রতি বছরের মতো এবারও প্রস্তুত রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। কয়েক দফায় চলছে পুরো এলাকা ধোয়া মোছার কাজ। নিরাপত্তা নিশ্চিতে 50টির সঙ্গে বাড়তি 24টি সিসি ক্যামেরা স্থাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি থাকছে র্যাবও। শনিবার সকালে প্রস্তুতি দেখতে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। আমরা চেষ্টা করছি যে জনগণ যেন এই তাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রটাতে এসে স্বস্তি পায়। তরুণ প্রজন্মের অনেকেই 14 ডিসেম্বরের নানা আয়োজনে শেষ মহড়া দেন এদিন। জানান, শেকড়কে ভুলে গেলে এগোতে পারবে না জাতি। যে বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড সেটাকে যে ভেঙে দিতে চেয়েছিল, সেই কালো ইতিহাসকে আমরা স্মরণ করে আমাদের মাঝে ধারণ করার জন্য এসেছি। আমরা চাই যে তারা যে ক্ষতিটা আমাদের করতে চেয়েছিল সেইটার রিকভার যেন আমরা করতে পারি। বা 1971 বাঙালির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা শেকড় বলতে পারেন। তো সেই শেকড়টাকে যখন ভুলে গিয়ে আমরা এগোবো, তখন আসলে আমরা এগোতে পারবো না, আমরা আরও বেশি পিছিয়ে যাব। এই মুক্তিযুদ্ধের চেতনা বা বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে যদি আমি ভুলে যাই, তাহলে আসলে পাকিস্তানিরা জিতে যাবে। মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বহির্বিশ্বে সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে আগামী 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে পণ্য বহনের সক্ষমতা রয়েছে 54 লাখ মেট্রিক টন, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করতেছে, সাথে সাথে যদি আমাদের কার্গো ক্যারিং ক্যাপাসিটিও বাড়ে, তাহলে আমাদের শিপিং ওয়ার্ল্ডের দ্যাট উইল বি বিগ ইম্প্যাক্ট। এখানে একটা ভালো ইম্প্যাক্ট হবে যদি বাংলাদেশি ফ্ল্যাগগুলি আরো বাড়ে। সবশেষ অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হয়েছে বাংলার প্রগতি নামের একটি মাদার ভেসেল। এ নিয়ে বিএসসির বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 6টি। আগামী 2-1 মাসের মধ্যে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামে আরও একটি কার্গো ভেসেল। এই অবস্থায় আগামী 5 বছরের নিজেদের বহরে 22টি মাদার ভেসেল যুক্ত করার মহাপরিকল্পনা নিয়েছে বিএসসি। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতি আমরা ব্যাপক অবদান রাখতে পারবো। 2018 এবং 19 সালে চীন সরকারের আর্থিক সহায়তায় 1843 কোটি টাকা মূল্যে 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 বছরে 22টি জাহাজ কেনার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর অংশ হিসেবে G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে 6টি জাহাজ।
এর বাইরে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে একটি করে জাহাজ কিনতে চায় বিএসসি। যখন জাহাজের দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে। বাড়তি বাড়ার আশায় এর একটি জাহাজও চট্টগ্রাম বন্দর কিংবা বাংলাদেশ জলসীমায় আসে না। তবে দেশের অর্থনীতির সাথে এসব জাহাজকে বাংলাদেশ রুটে ব্যবহারের পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। আমি মনে করি যে বিএসসি জাহাজগুলো যদি বাংলাদেশে আসে আমাদের জন্য সুবিধা হবে এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। ফ্লিটে যে ধরনের জাহাজ আসছে এটা কিন্তু দেশের জনগণের জন্য যেরকম উপকৃত, দেশের ইকোনমির জন্য কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 90 ছাড়িয়ে গেল। বিএসসি জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে দাঁড়ায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর। যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় ক্ষমতায় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত সহ 90 লাখ মুসলিম। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠনের যৌথ প্রতিবেদন বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন তারা। এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে। এটি কার্যকর হলে দেশটির নাগরিকত্ব ব্যবস্থায় একটি বর্ণভিত্তিক দ্বিস্তরীয় কাঠামো তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। খেলার খবর। লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিনে কলকাতায় দেখা গেল নজিরবিহীন অব্যবস্থাপনা। সমর্থকরা চড়া মূল্যে টিকিট কেটেও মেসিকে না দেখার আক্ষেপ নিয়ে ফিরেছেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। মেসিকে ভারতে নিয়ে আসার এজেন্ট শতদ্রু দত্তকে নিষিদ্ধের দাবিও তুলেছেন তারা। মাঠে মেসি ছাড়াও প্রায় 100 লোক তাকে ঘিরে রাখায় দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে জানান তারা। কলকাতার যুব ভারতী থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। মিনিটের মধ্যেই এই কাঙ্ক্ষিত মেসিকে নিয়ে যে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন সেটা শেষ হয়ে যায় এবং তারপরই এখানে যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকেছেন তারা বিক্ষোভ করেন। কমপ্লিট মিসম্যানেজমেন্ট, এতগুলো টাকা শুধু মনে হচ্ছে 2026-এর ইলেকশনের পয়সা এখান থেকে টিকিট থেকে তুলেছে। এটা 100 বা 200 টাকার টিকিট নয়, 5,500-6 হাজার টাকা দিয়ে আমরা টিকিট কেটে এসেছি। পার টিকিটের দাম 12,000 টাকা দিয়ে টিকিট করেছে, কিন্তু তারা দেখতে পাচ্ছেন 12,000 টাকার টিকিট, 4 জন 52,000 টাকা টিকিট কেটে একটা মুহূর্ত দেখতে পাইনি, চোখও দেখতে পাইনি। গায়ে লাগে না টাকার। দত্ত should be banned. He should refund the money. He should refund the money. He is the biggest scam. এরকম ভাবে লোক ঠকানো হয় না। লম্বা লাইন দিয়ে দূর থেকে এসে এইভাবে না খেয়ে দিয়ে বাচ্চারা রয়েছে, এটা কি ইয়ার্কি নাকি? পুরো ম্যানেজমেন্ট নেই, পুরো মিসম্যানেজমেন্ট। কলেজ স্টুডেন্ট 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মেসিকে দেখতেই পেলাম না। অরূপ বিশ্বাস কোলে করে নিয়ে মেসিকে ঘুরে বেড়ালো, আমরা অরূপ বিশ্বাসকে দেখার জন্য 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছি। এই বয়সে আমরা এসেছিলাম একটু খেলাটা দেখার জন্য, খেলাটা দেখি লোক মানে দেবতাকে দেখার জন্য, ফুটবলের দেবতা। সে দেবতার এত বেশি মালা পড়ে গেল, আর দেবতাকে দেখতে পাবো না, ফুলমালাগুলো তো শুকনো মালা, ও তো জলাঞ্জলি মালা। দীর্ঘ প্রত্যাশার মধ্য দিয়ে যখন এই দর্শকেরা ঢুকেছিলেন তাদের প্রত্যাশিত ফুটবলের দেবতাকে দেখার জন্য, সেই ফুটবলের দেবতাকে তো দেখতে পেলেনই না। তাকে ঘিরে যে লোক বলয় তৈরি হয়েছিল তাদের কারণেই কিন্তু এই প্রত্যাশা আজকে একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। আর সেই ছবি কিন্তু দেখা গিয়েছে এই যে যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণের থেকে যারা বেরিয়ে এসছেন তাদের মুখ থেকে কিন্তু এই যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা উগরে দিলেন। যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ আলিশা।